হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ লেকচার অন আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলের আরো একটি ইম্পর্টেন্ট লেকচারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা জানো আমরা ক্লাস 11-এর বৃত্ত চ্যাপ্টারটা অর্থাৎ কোঅর্ডিনেট জিওমেট্রি থেকে যে বৃত্ত বা সার্কেল চ্যাপ্টারটা সেটা আমরা করছি এবং টপিক ওয়াইজ আমরা কোয়েশ্চেন আনসারও সলভ করছি একই সঙ্গেই। আজকে আমরা অলরেডি বৃত্তর 3টে লেকচার আমাদের অলরেডি আপলোড করা হয়ে গেছে। সেটা হচ্ছে একটা প্রথম ভিডিওতে ছিল হচ্ছে বৃত্তের সমীকরণ নিয়ে আলোচনা করেছি, সেকেন্ড ভিডিওতে বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ নিয়ে আলোচনা করেছি এবং তৃতীয় ভিডিওতে আমরা আলোচনা করেছি হচ্ছে, সেটা অনেকটাই লেন্দি ভিডিও ছিল, সেখানে আমরা বৃত্তের যে সাধারণ সমীকরণ সেখান থেকে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এবং রেডিয়াস কি করে বের করতে হয় সেই রিলেটেড থিওরি কনসেপ্ট এবং যাবতীয় অঙ্ক যা যা আমাদের বইতে রয়েছে সেগুলো কিন্তু সলভ করেছি। আজকে হচ্ছে তার পরবর্তী লেকচার, যেখানে আমরা বৃত্তের সমীকরণ কখন একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ একটা বৃত্তকে প্রকাশ করবে সেটা নিয়ে আলোচনা করবো এবং সেই রিলেটেড যে সমস্ত প্রবলেমগুলো আমাদের যে খুব স্ট্যান্ডার্ড বই এসএনদের বইতে রয়েছে সেগুলো কিন্তু আমরা সলভ করে নেব। ঠিক আছে, তাহলে বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেকচার। তাহলে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ বা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কখন একটা বৃত্তকে নির্দেশ করবে সেটা আমরা একটা কোয়েশ্চেনের মাধ্যমে জেনে নিই। সেটা কোয়েশ্চেনটা আমাদের এসএনদের বইতেই সংক্ষিপ্তের 4 নম্বর কোয়েশ্চেনটা। ঠিক আছে, এটা এসএনদের সংক্ষিপ্ত 4-এর কোয়েশ্চেনটা, যেটা রয়েছে পেজ নম্বর 238-এ, 238 পেজে রয়েছে। কোয়েশ্চেনটাতে কি বলছে, কি শর্তে এ এক্স স্কোয়ার প্লাস 2h(xy) প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 দ্বারা বৃত্ত সূচিত হয় উল্লেখ করো এবং সেই শর্তে বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। ঠিক আছে, এটা আমি কোয়েশ্চেনটা নিয়েছি ঠিকই, কিন্তু এটা অ্যাকচুয়ালি একটা থিওরি। এটা অ্যাকচুয়ালি একটা থিওরি। ঠিক আছে, এখানে সলিউশনটা করা যাক। এই সলিউশনটার মাধ্যমে আমরা বুঝে নেবো যে কখন একটা বৃত্তকে সূচিত করবে একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ। একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ থেকে আমরা শুধুমাত্র বৃত্ত নয়, বিভিন্ন কনিক সেকশন, যেমন সেটা প্যারাবোলা বা অধিবৃত্ত, ইলিপস বা উপবৃত্ত, হাইপারবোলা বা পরাবৃত্ত, কিংবা পেয়ার অফ স্ট্রেট লাইন বা সরলরেখা যুগ্ম, এরকম অনেক কিছু আমরা পেতে পারি। কখন কোনটা পাবো তার সেটা ডিপেন্ড করছে সম্পূর্ণ কিছু কন্ডিশনের উপর। এই যে কোএফিসিয়েন্ট গুলো রয়েছে, এই সমীকরণটাকে বলা হয় সাধারণ দ্বিঘাত সমীকরণ, কারণ সেখানে এক্স স্কোয়ার যুক্ত টার্ম রয়েছে, এক্স ওয়াই যুক্ত টার্ম রয়েছে, ওয়াই স্কোয়ার যুক্ত টার্ম রয়েছে, এক্স যুক্ত আছে এবং ওয়াই টার্ম রয়েছে এবং একটা কনস্ট্যান্ট টার্ম রয়েছে। তার মানে এই 2 ডিগ্রি টার্ম যত রকম হয়, 3 রকম 2 ডিগ্রি টার্ম রয়েছে, 1 ডিগ্রি প্লাস একটা 0 ডিগ্রি, অর্থাৎ পুরো সমস্ত টার্মের সমাহার হচ্ছে এই ইকুয়েশনটা। তাই এটাকে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বলছি, সাধারণ দ্বিঘাত সমীকরণ বলছি। ঠিক আছে, সাধারণ দ্বিঘাত সমীকরণ বলছি। সেই সাধারণ দ্বিঘাত সমীকরণে এই যে কোএফিসিয়েন্ট বা সহগগুলো রয়েছে, যেমন এ, তারপর এইচ, বি, জি, এফ, সি, এদের বিভিন্ন মানের জন্য বিভিন্ন রকম ভাবে আমরা মানে কনিক সেকশন গুলো পাবো, বিভিন্ন রকম ক্যারেক্টারাইজেশন পাবো, সেটা সার্কেল কিংবা প্যারাবোলা, হাইপারবোলা, ইলিপস, পেয়ার অফ স্ট্রেট লাইন, অনেক কিছু। কিন্তু এখন আমরা ফোকাস করছি যে কখন সার্কেল পাবো। তার জন্য আমাদের কন্ডিশনটা যেটা মনে রাখতে হবে সেটা হলো, সার্কেল পাওয়ার নিয়ম হচ্ছে এ এবং বি কে সমান হতে হবে এবং এইচটাকে 0 হয়ে যেতে হবে। কারণ বৃত্তের সাধারণ সমীকরণ যদি দেখি, সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। ঠিক আছে, বৃত্তের সাধারণ সমীকরণ দেখলে সেখানে আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 পাচ্ছি। সেখানে কিন্তু কোনো এক্স ওয়াই যুক্ত টার্ম নেই। ঠিক আছে, এবং এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট দুজনেই কিন্তু সমান আছে, দুটোই কিন্তু 1। সেটা 1ই হতে হবে এরকম কোনো গ্যারান্টি নেই, অন্য কিছুও হতে পারে, কিন্তু সমান হতে হবে, অর্থাৎ 2ও হতে পারে। এখানে 2 থাকলে কিন্তু ভাবার দরকার নেই যেটা আমাদের সার্কেলকে নির্দেশ করতে পারবে না। এখানে 2000ও হতে পারে, কিন্তু যা হবে এক্স স্কোয়ারের সঙ্গে যা থাকবে ওয়াই স্কোয়ারের সঙ্গে সেটাই থাকতে হবে। তাহলে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট সমান ছিল সেখানে, এবং এক্স ওয়াই যুক্ত টার্ম কিন্তু নেই। তাহলে এখানে জাস্ট একটু লিখে রাখি,
যে সাধারণ দ্বিঘাত সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণ সমীকরণটি হলো, যেটা কোয়েশ্চেনে দিয়েছে সেটাই আমি লিখে দিচ্ছি। এ এক্স স্কোয়ার ওটাই সাধারণ দ্বিঘাত সমীকরণ, প্লাস আমি বি ওয়াই স্কোয়ারটাকেই প্রথমে রাখি, সবসময় লিখতে সুবিধা হয়। 2h(xy) প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি। এটাই হচ্ছে সাধারণ দ্বিঘাত সমীকরণ। তার এক্সপ্রেশনটা এরকম। 1 নম্বর সমীকরণটি, 1 নম্বর সমীকরণটি একটি বৃত্তকে নির্দেশ করবে যদি দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। তো সেখানে 1 নম্বর হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ারের সহগ হবে। এক্স স্কোয়ারের সহগ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ারের সহগ। ওকে, এক্স স্কোয়ারের সহগ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ারের সহগ হবে, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ কত এ, ওয়াই স্কোয়ারের সহগ কত বি। তাহলে এ আর বি সমান হবে। সমান বলতে এখন এরকম যেন না হয়ে যায় 0x² প্লাস 0y স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস এন্ড সো অন, সেরকম হলে কিন্তু হবে না। মানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যুক্ত টার্মটা নেই, সেটা সম্ভব না। সার্কুলার ইকুয়েশনে অবশ্যই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবেই, কারণ সার্কুলার ইকুয়েশন হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, একটা দ্বিঘাত সমীকরণ। সার্কুলার ইকুয়েশনে কিন্তু এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার যুক্ত টার্ম থাকবেই। যদি এরকমই হয় যে ইকুয়েশনটা আমার কাছে নিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে যদি এ আর বি জিরোই হয়ে যায়, তাহলেও তো বললাম সমান। সমান শুধু হলে হবে না, এ আর বি কে নন জিরো হতে হবে অবভিয়াসলি। ঠিক আছে, এ আর বি কে কিন্তু নন জিরো হতে হবে। ঠিক আছে, জিরো হয়ে গেলে বাকিটুকু যেটুকুনি পড়ে থাকবে সেটা থাকলে কিন্তু হবে না। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকতে হবে, তাহলে থাকার জন্য অবশ্যই এ আর বি কিন্তু নন জিরো হবে। এ নট ইকুয়ালস টু জিরো, বি নট ইকুয়ালস টু জিরো। জিরো বাদে অন্য কিছু হয়ে সমান হবে। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে দুটো কন্ডিশনই সময় মানে করতে হবে এখানে। এই নয় যে একটা 1 নম্বরটা করবে, 1 নম্বরটা করলেই হয়ে গেল, 2 নম্বরটা করতে হবে না, কিংবা দুয়েরটা করলেই বৃত্ত হয়ে যাবে, একটা করলে হবে না, একটা করতে হবে না, এরকম ব্যাপারটা না, কিন্তু নয়। 1 এবং 2 দুটো সমীকরণই যখন হোল্ড, দুটো কন্ডিশনই যখন হোল্ড করবে, তখন 1 নম্বর সমীকরণ একটা বৃত্তকে নির্দেশ করবে। 2 নম্বরটা কি না, এক্স ওয়াই এর সহগটাকে জিরো হতে হবে। অর্থাৎ এইচ ইকুয়ালস টু 0 হতে হবে। ঠিক আছে, তাহলে সুতরাং 1 নম্বর সমীকরণে, এবার আমাদের বলেছে এটা যখন বৃত্তের সমীকরণকে নির্দেশ করবে তখন তার স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। 1 নম্বর সমীকরণে এ ইকুয়ালস টু বি এবং এইচ ইকুয়াল টু 0 বসিয়ে পাই কি পাওয়া যাচ্ছে, এ এক্স স্কোয়ারটা তাহলে এক্স স্কোয়ারই থাকলো, এ আর বিটা সমান ধরেছে, তার মানে বিটাও হচ্ছে, বিটাও তার মানে 1 নম্বরে প্লাস এইচটা কত 0 প্লাস বাকিগুলো নিয়ে কোনো সমস্যা নেই। এই লিনিয়ার টার্ম গুলো, 1 ডিগ্রি টার্ম টার্ম নিয়ে কোনো সমস্যা আমাদের নেই। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার, এটা তো থাকলোই না, পড়ে থাকলো হচ্ছে 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। তার মানে এটাও কিন্তু একটা বৃত্তেরই সমীকরণ, যেখানে যেখানে
এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্ট সমান, কিন্তু সেটা জিরোর সঙ্গে সমান নয়। কিন্তু বারবার বলছি, এটা কিন্তু জিরো হলে হবে না। জিরো হলে এই দুটো টার্মই থাকবে না। বাকি যেটুকুনি টার্ম থাকবে সেটা একটা সরলরেখাকে নির্দেশ করবে, কারণ সেটা লিনিয়ার ইকুয়েশন হয়ে যাচ্ছে এক্স ওয়াই এর। সেখানে কোনো দ্বিঘাত সমীকরণ থাকছে না, সেখানে এক ডিগ্রি টার্ম থাকছে, এক্স এর পাওয়ারও এক, ওয়াই এর পাওয়ারও এক। তাই এই সমীকরণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারটাকে অবশ্যই থাকতে হবে, এবং সেটা থাকার জন্য আমাদের অবশ্যই এটাকে নন জিরো হতে হবে। তাহলে এখান থেকে আমাদের কেন্দ্রের স্থানাঙ্ক কি করে বের করব? তার জন্য সমীকরণটাকে একটু সাজিয়ে নিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, এটাকে যদি নিচে দিয়ে দিই তাহলে কি আসছে? 2g/a এক্স প্লাস, এখান থেকে যদি বের করি 2f/a ইন্টু ওয়াই প্লাস c/a। এ দিয়ে ভাগ করলে কি হচ্ছে? a/a করে এটা 1 হয়ে গেল, a/a করে 1 হয়ে গেল। 2g ছিল সেটা 2g/a, 2f ছিল 2f/a, c ছিল c/a, আর 0 কে a দিয়ে ভাগ করলে 0ই থাকবে। তো এরকম টাইপের একটা ইকুয়েশন আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে এখান থেকে বলেছে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, এখান থেকে বলছে কেন্দ্রের স্থানাঙ্কটা কত হবে। ওকে, এরকে যদি আমি 2 নম্বর নাম দিই, এটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে সেই বৃত্তের সমীকরণটা, সেই সমীকরণ থেকে কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে জিজ্ঞাসা করছে। খুব সহজ, আমরা সেটাকে ব্রেক করে সুন্দর প্যাটার্নে সাজিয়ে করতে পারি, অথবা সাধারণ দ্বিঘাত সমীকরণের সঙ্গে কম্পেয়ার করতে পারি। 2 নম্বর সমীকরণকে, 2 নম্বর বৃত্তের আমরা কম্পেয়ার করেই করছি সমীকরণকে বৃত্তের সাধারণ সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণ, সমীকরণটা কি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx। এবার আমি যেহেতু এর সঙ্গে কম্পেয়ার করবো, স্মল জি ধরলে, স্মল জি অলরেডি এক্সিস্ট করছে, স্মল জি ধরলে কিন্তু অসুবিধা হবে, তাই আমি ক্যাপিটাল জি দিয়ে বলছি 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0 এর সঙ্গে তুলনা করে পাই। তাহলে তুলনা করলে কি আসছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g/a। তার মানে আমরা যেটা পাচ্ছি, এখানকার যে 2g সেটা সমান হচ্ছে 2g/a এর সাথে, এখানকার যে 2g, 2 সমান হচ্ছে 2 এর সাথে। 2 কেটে গেল, পড়ে থাকলো তাহলে কত? ক্যাপিটাল জি ইকুয়ালস টু স্মল g/a। এখানকার যে 2f সেটা এখানে স্মল 2f/a এর সঙ্গে কম্পেয়ার করা যাচ্ছে, কারণ এখানে y এর কোএফিসিয়েন্ট 2f, এখানে y এর কোএফিসিয়েন্ট 2f/a। তোরা যদি এখন এখানে এটাতেও স্মল এফই ধরতিস, এই জায়গাটাতেও, যেগুলো আমরা সাধারণত আগের ক্লাসে ধরেছি, বা ইন ফিউচার সব ক্ষেত্রেই ধরবো, স্মলেই ধরবো, কিন্তু এখানে যেহেতু স্মল লেটার গুলো অলরেডি 2 নম্বরে ইউজ আছে, তার সঙ্গে আমি স্মলেরই কম্পেয়ার করলে কিন্তু সব কেটে কুটে গন্ডগোল হয়ে যাবে। ঠিক আছে, আমরা কম্পেয়ার করতে পারবো না, তাই আমি স্পেসিফিক্যালি এখানে ক্যাপিটালে ধরলাম। এটা কিন্তু স্মল সি, এটা কিন্তু ক্যাপিটাল সি হিসেবে লিখেছি। এই তাতে অসুবিধা, এখানে সি এর বদলে অন্য কিছু কনস্ট্যান্ট ধরবে। ক্যাপিটাল এফ ইকুয়ালস টু, তাহলে f/a, 2 কেটে গিয়ে, আর স্মল, আর ক্যাপিটাল সি সেটা হচ্ছে আমাদের কাছে c/a। তাহলে সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? সুতরাং বৃত্তটির কেন্দ্রের স্থানাঙ্ক কত হয়েছিল আগের ক্লাসে? আমি বারবার বলছি, আগের ক্লাসের ভিডিও কিন্তু পরপর আমাদের ফলো করতে হবে, লেকচার আমরা নাম্বার ওয়াইজ উল্লেখ করছি, মানে নাম্বার ওয়াইজ পরপর ভিডিওগুলো দেখলে কিন্তু বুঝতে সুবিধা হবে। বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক ইকুয়ালস টু, ফর্মুলাটা হচ্ছে -g - f, কিন্তু আমি ক্যাপিটালে ধরেছি তাই ক্যাপিটালে লিখলাম। সেই -g টা কত? -g/a, আর ক্যাপিটাল এফটা কত? -f/a। মাইনাস দিলাম আর এফ এর ভ্যালু বসালাম। আর যখন কেন্দ্র বললাম, ব্যাসার্ধটাও বলে দিই,
এবং ব্যাসার্ধ ইকুয়ালস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস ক্যাপিটাল সি। তাহলে জিটা কত? জিটা হচ্ছে স্মল জি বাই এ তার হোল স্কোয়ার। এফটা কত? স্মল এফ বাই এ। আর সিটা কত? মাইনাস স্মল সি বাই এ। এবার এসি এসি কেটে দিস না, এটা স্মল এ লিখেছি, এটা ক্যাপিটাল লিখেছি। তাহলে দিস ইকুয়ালস টু, এবার লসাগু করে দিই এখানে। লসাগু করলে এখানে কত আসছে? এটা জি স্কোয়ার বাই এ স্কোয়ার। আগে লসাগু করার আগে দেখ, পুরো ভেঙে লিখি। এটা এফ স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এটা হচ্ছে মাইনাস সি বাই এ। এইবার যদি এলসিএম করিস তাহলে নিচে আসছে হচ্ছে এ স্কোয়ারটা আসছে অ্যাজ এলসিএম, তাহলে জি স্কোয়ারই থাকছে, এটা এফ স্কোয়ারই থাকছে। কিন্তু এখানে কিন্তু যেহেতু একটাই আছে, তাহলে কিন্তু এলসিএম হচ্ছে এ স্কোয়ার, তাই এখানে সি এর সঙ্গে একটাই গুণ হবে, যেরকম ভগ্নাংশ যোগ বিয়োগ গুণ ভাগ হয় সেরকম। তাহলে স্কোয়ারটা যদি রুটের বাইরে বেরোয় তাহলে ওয়ান বাই এ হয়ে বেরোবে, কারণ স্কোয়ার রুট করলে a, যেহেতু নিচে আছে তাই ওয়ান বাই এ। রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এ। এটা হবে হচ্ছে রেডিয়াস, এটা হবে কেন্দ্রের স্থানাঙ্ক। ঠিক আছে? কিন্তু যত যাই হোক এইগুলো তো একরকম বললাম, কিন্তু আমাদের মেন যেটা মনে রাখতে হবে, যাদের এত কিছু বুঝতে পারছিস না, তারা মেন একটা কথা অন্তত মনে রাখ, যে বৃত্তের স্থানাঙ্ক কখন প্রকাশ করবে। বৃত্তের স্থানাঙ্কটা তাহলে কখন প্রকাশ করবে, শুধু এটুকুনি মনে রাখ, যে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স, বা তার আগে টু এইচ এক্স ওয়াই, যেটা দিয়ে আমি সমস্ত এরপর অঙ্কগুলো করছি, প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো একটি বৃত্তকে প্রকাশ করবে। যদি এ ইকুয়ালস টু বি এবং এইচ ইকুয়ালস টু শূন্য হয়। এ ইকুয়ালস টু বি মানে কি? এ ইকুয়ালস টু বি মানে কি, আর এইচ ইকুয়ালস টু শূন্য মানে কি? এ ইকুয়ালস টু বি মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। এটা কার সহগ? এক্স স্কোয়ারের সহগ। বিটা কার সহগ? ওয়াই স্কোয়ারের সহগ। তাহলে এক্স স্কোয়ারের সহগ, কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই স্কোয়ারের সহগ হবে। আর এইচ ইকুয়ালস টু জিরো মানে কি? এইচটা কার সহগ? এক্স ওয়াই এর সহগ, সেটা কি হবে? শূন্য হয়ে যাবে। এইটুকুনি আমাদের একদম মাথায় বসিয়ে নিতে হবে, যে এইটুকুনি হলেই বৃত্তকে প্রকাশ করবে। ঠিক আছে? একদম মনে রাখতে হবে এই জায়গাটা। হয়েছে? ব্যাস। এবার তাহলে আমরা এই টপিকের উপর এসএনদের বইতে যা যা প্রবলেম রয়েছে, থিওরি, এটা তো থিওরিটিক্যাল একটা কোয়েশ্চেন ছিল, সেটাকে আমরা করলাম, কিন্তু এবং অর্থাৎ একটা থিওরি ছিল, কিন্তু সেই থিওরির উপর ডিপেন্ড করে যে প্রবলেমগুলো আমাদের রয়েছে সেই প্রবলেমগুলোকে ডাইরেক্ট সলভ করে নেবো। ঠিক আছে? তাহলে আমরা কনফিডেন্স পাবো যে না, এটা এই টপিকের উপর অঙ্ক আসলে আমরা পারবো। আমাদের এই টপিকের উপর যে প্রবলেমটা দিয়েছে সেটা হচ্ছে এসএনদের বইতে 228, নতুন বইয়ের 228 পেজের, পেজ নাম্বার 228। যাদের বই নতুন বইয়ের সঙ্গে মিলবে না বা কিছু, তারা মেনলি অঙ্কটার উপর ফোকাস করবে। আমি তাও নতুন বই অনুযায়ী পেজ নাম্বার এবং কোথায় রয়েছে সেটা বলে দিচ্ছি, কিন্তু মেনলি তোমরা কিন্তু অঙ্কটার উপরই, কোয়েশ্চেনটার উপর ফোকাস করবে, যেন প্রত্যেকটা কিন্তু কোয়েশ্চেন আমি নিয়ে নিচ্ছি এখানে। সংক্ষিপ্ত সংক্ষিপ্ত একের প্রবলেমটা, তো সেখানে কি বলেছে কোয়েশ্চেনটাতে বলেছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর ওয়াই প্লাস সেভেন ইকুয়ালস টু জিরো, এটা একটা বৃত্তের সমীকরণকে সূচিত করে কিনা সেটা পরীক্ষা করতে। তো আমরা এর আগে যেটা এক্ষুনি শিখলাম, সেটাকে সেখান থেকে কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ, একটা সাধারণ দ্বিঘাত সমীকরণ, সেটা বৃত্তের সমীকরণকে কখন সূচিত করবে তার কন্ডিশন কিন্তু বের করলাম, সেটা দিয়ে আমরা কিন্তু এটা চেক করতে পারি।
সেটা দিয়ে যদি চেক করি তাহলে কি হবে, ইকুয়েশনটা কি দিয়েছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 4y প্লাস 7 ইকুয়ালস টু 0। এটাকে আমি 1 নম্বর নাম দিচ্ছি। এবার এই সমীকরণটাকেই আমরা সাধারণ দ্বিঘাত সমীকরণ অর্থাৎ জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি তার সঙ্গে তুলনা করব। 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণ বা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, যেটাকে আমরা বলছি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি। হায়ার স্টাডিজে এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি নিয়ে একটা আলাদা চ্যাপ্টার রয়েছে, সেখানে শুধুমাত্র বৃত্ত নয়, বিভিন্ন কার্ভ সেখান থেকে আমরা প্রকাশ পাবে, এবং সেটাকে আমাদের রোটেশন ট্রান্সলেশন অর্থাৎ চলন ঘূর্ণন করিয়ে সেটাকে একদম বৃত্তের বা অন্য অন্য কার্ভের পার্টিকুলার ইকুয়েশনে নিয়ে আসতে হবে। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, সেই বৃত্তের সমীকরণটা কি, মানে সাধারণ দ্বিঘাত সমীকরণটা কি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই, এর সঙ্গে তুলনা করলে আমরা কি পাচ্ছি, এর সঙ্গে তুলনা করলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার এখানে রয়েছে এখানেও রয়েছে, তাহলে কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি সাধারণ দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করলে এখানে একটা এ লিখ, এখানে একটা বি লিখে রাখ, তাহলে পুরোপুরি সাধারণ দ্বিঘাত সমীকরণটা হলো। তাহলে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানে কিছু নেই মানে কত আছে, 1 আছে, কিন্তু এখানে কত আছে, এ আছে, তাহলে এটাই হচ্ছে 1, এ ইকুয়ালস টু 1। তারপর এখানে ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট কিছু নেই মানে কত আছে, 1 আছে, এখানে কত আছে, বি আছে, তাহলে বিটাই হচ্ছে 1। তারপরে দেখবো হচ্ছে 2hxy, এক্স ইন্টু ওয়াই জাতীয় টার্ম কি এখানে রয়েছে, এখানে এক্স ইন্টু ওয়াই জাতীয় কিন্তু কোনো টার্ম নেই, শুধু এক্স আছে, শুধু ওয়াই আছে, এক্স স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ার আছে, কনস্ট্যান্ট টার্ম রয়েছে, কিন্তু এক্স ইন্টু ওয়াই এই জাতীয় কিন্তু কোনো টার্ম 1 নম্বর ইকুয়েশনে নেই, অর্থাৎ এইচটা কিন্তু তার মানে শূন্য, এই টার্মটাই নেই, তার মানে এইচটা এখান থেকে শূন্য, এখানে নেই মানে কি অবস্থায় আছে, 0 × xy টাইপের আছে। ঠিক আছে, তাহলে এইচটা কত, 0, আর 2g টা কত, 2g কত, 2g হচ্ছে এখানে -1, কারণ x এর কোএফিসিয়েন্ট এখানে 2g আর এখানে হচ্ছে -1, তাহলে 2g ইকুয়ালস টু -1। আর 2f টা কত, 2f টা হচ্ছে এখানে যে y এর কোএফিসিয়েন্ট 2f, এখানে y এর কোএফিসিয়েন্ট কত, -4। ঠিক আছে, আর c টা কত, c টা হচ্ছে এখানে c কনস্ট্যান্ট টার্ম, এখানে সেটা রয়েছে +7, প্লাস মাইনাস যদি কিছু থাকে সেটা কিন্তু মাইনাস সহই নিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে 1, বিটা হচ্ছে 1, এইচটা হচ্ছে 0, মেনলি এই তিনটেই লাগবে বৃত্তের সমীকরণ দেখাতে, এগুলো তাও এগুলো বলে রাখছি। 2g টা তার মানে কত, 2g টা -1, জিটা হচ্ছে -1/2, এফটা হচ্ছে কত তাহলে -4/2, তার মানে -2, আর সিটা কত, সিটা হচ্ছে 7। তাহলে কম্পেয়ার করে আমরা এই জিনিসগুলো পাচ্ছি। ঠিক আছে, কম্পেয়ার করে এই জিনিসগুলো পাচ্ছি। এখন আমরা এক্ষুনি শিখলাম যেটা, সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ প্রকাশ করবে কখন, এটা যদি এক্স এর কোএফিসিয়েন্ট এবং ওয়াই এর কোএফিসিয়েন্ট অর্থাৎ এক্স এবং মানে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হবে, অর্থাৎ এ আর বি সমান হবে, এবং সেই সাথে এক্স ওয়াই যুক্ত কোনো টার্ম থাকবে না। তাহলে 1 নম্বরে সত্যিই তাই হয়েছে। তাহলে যেহেতু 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণে যেহেতু 1 নম্বর সমীকরণে এ সমান 1, বি সমান 1, অর্থাৎ অর্থাৎ a ইকুয়ালস টু বি, মানে আমরা কি লিখতে পারি, a ইকুয়ালস টু বি মানে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ারের সহগ 1 নম্বর সমীকরণে তাই দাঁড়িয়েছে, কারণ এ আর বিটাই তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ, তাহলে সেটা সমান মানে এ আর বি সমান মানে এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ কিন্তু সমান।
ঠিক আছে, ওয়াই স্কোয়ারের সহগ সমান হয়েছে। তাহলে এটা 1 নম্বর এবং দ্বিতীয়ত এইচ ইকুয়ালস টু জিরো। দ্বিতীয়ত আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণে এইচটা জিরো হয়েছে। এইচটা জিরো মানে অর্থাৎ এক্স ওয়াই এর সহগ, এক্স ওয়াই এর সহগ শূন্য। 1 আর 2 হোল্ড করছে মানে সেটা কিন্তু বৃত্তের সমীকরণকে প্রকাশ করছে, সেটা কিন্তু বৃত্তের সমীকরণকে প্রকাশ করছে। সুতরাং 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ একটি বৃত্তের সমীকরণকে প্রকাশ করে। 1 নম্বর সমীকরণ একটি বৃত্তকে প্রকাশ করে, একটি বৃত্তকে প্রকাশ করে। 1 নম্বর সমীকরণ একটি বৃত্তকে প্রকাশ করে যার, যার কেন্দ্রের স্থানাঙ্ক, কেন্দ্রের স্থানাঙ্ক আমরা বার করতে আগের ভিডিওতে শিখেছি তো, যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g-f। যার কেন্দ্রের স্থানাঙ্ক কত নিচেই লিখি, এখানে জায়গা নেই। যার কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g-f, -g, সেটা আমরা আগের ভিডিওটা ডিটেলস কিন্তু এই সমস্ত আলোচনা হয়েছে, সেটা কিন্তু এই ভিডিওটা নতুন বলছি না, তাই আগের ভিডিওটা কিন্তু আমাদের অবশ্যই দেখে নিতে হবে। আমরা কিন্তু ভিডিও একদম লেকচার নাম্বার দিয়ে দিয়ে ইউটিউবে আপলোড করছি, ফলে প্রত্যেকটা নাম্বার অনুযায়ী তোমরা ভিডিওগুলো দেখবে, মন দিয়ে খাতায় নোট ডাউন করবে এবং সেই হিসেবেই প্র্যাকটিস করবে। একদম সিস্টেমেটিক ওয়েতে একটা চ্যাপ্টার তৈরি হবে আমাদের, ঠিক আছে? সেইভাবেই পড়বে। এতটা সিস্টেমেটিক আমার মনে হয় না অন্য কোথাও পড়ানো হয়। তো -g-f, তো জিটা কত, জিটা হচ্ছে -হাফ, জিটা হচ্ছে -হাফ, তার আবার মাইনাস এখানে ফর্মুলা অনুযায়ী, তাহলে -হাফ, -হাফ। এই কথাটা না বললেও চলতো যদি বৃত্তের সমীকরণ বার শুরু দেখাতে বলতো, ঠিক আছে, কারণ আমার এত অব্দি বললেই হয়ে যেত প্রকাশ করে পর্যন্ত। কিন্তু তাও আমি বলে রাখছি লেখাটার মানটা অনেক বেশি উন্নত হবে, যে এমন একটা বৃত্তকে প্রকাশ করছে তার কেন্দ্রের স্থানাঙ্ক কত এবং রেডিয়াস কত সেটাকেও আমরা এক্সপ্রেস করে দিচ্ছি, ঠিক আছে, কমা মাইনাস দিয়ে। এফ মানে কত, এফ মানে হচ্ছে -2, এফ মানে হচ্ছে -2, তাহলে মাইনাসে মাইনাস হচ্ছে +হাফ, মাইনাসে মাইনাসে +2। আর বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যখন বললাম রেডিয়াসটাও বলে দেওয়া ভালো, রেডিয়াসটা কত, অর্থাৎ এবং ব্যাসার্ধ, ব্যাসার্ধ কি করে বার করে, ব্যাসার্ধ হচ্ছে √g² + f² - c, এটা হচ্ছে ফর্মুলা। g² + f² - c, তার মানে g² কত, জিটা হচ্ছে -হাফ, ঠিক আছে, তাহলে -হাফ এর হোল স্কোয়ার প্লাস এফটা হচ্ছে -2, তার আবার স্কোয়ার, আর সিটা কত, সিটা হচ্ছে, সিটা কত, এই যে 7, সিটা হচ্ছে 7। তাহলে এত একক মানে কত হচ্ছে, তাহলে √1 মাইনাস স্কোয়ার করলে প্লাসই হবে, আর 1/2 এর স্কোয়ার করলে 1 স্কোয়ার 1, আর 2 স্কোয়ার হচ্ছে 4, প্লাস মাইনাস স্কোয়ার আবারও প্লাস, এবং 2 এর স্কোয়ার করলে 4, -7। এত একক, তার মানে কত আসছে, √4 - 7, তার মানে 1/4 -3, এত একক, ঠিক আছে। কিন্তু কোয়েশ্চেনটা অ্যাকচুয়ালি এটা ভুল আছে, এটা ইমাজিনারি সার্কেল চলে আসছে, সার্কেলটা কিন্তু ইমাজিনারি সার্কেল চলে আসছে। কোয়েশ্চেনটা কিন্তু প্রকৃত বৃত্তকে নির্দেশ করছে না, কোয়েশ্চেনটা একদমই প্রকৃত বৃত্তকে নির্দেশ করছে না, এটা ইমাজিনারি সার্কেল চলে আসছে, ঠিক আছে। এটা ইমাজিনারি সার্কেল আসছে বিকজ এখানে আমাদের রুটের ভিতর নেগেটিভ চলে আসছে, রুটের ভিতর কিন্তু নেগেটিভ চলে আসছে, কারণ মাইনাস আমাদের চলে আসছে 3×4 = 12, অর্থাৎ -11/4। তাহলে এখানে লিখে রাখি এটা বৃত্তকে সূচিত করে, তো ঠিক আছে, কিন্তু এই একটি আরবিট্রারি কোয়েশ্চেনটা দিয়েছে কিন্তু সেটা ফলো করেনি ওরা, যে এটা নেগেটিভ চলে আসছে রুটের ভিতর, অর্থাৎ রেডিয়াসটা ইমাজিনারি হয়ে যাচ্ছে, যা কম, যা একটি কাল্পনিক সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার,
তার বৃত্তের ব্যাসার্ধ কাল্পনিক সংখ্যা হয়ে যাচ্ছে, মানে ইহা একটি কাল্পনিক বৃত্তকে নির্দেশ করে। শুধু বৃত্তকেই না, সেটা যে কাল্পনিক বৃত্ত একটা, সেটাও তার নেচারটাও আমরা ক্যারেক্টারাইজেশনটা করে দিলাম, কাল্পনিক বৃত্তকে নির্দেশ করে। অর্থাৎ এটা একটা ইমাজিনারি সার্কেলকে নির্দেশ করছে। ঠিক আছে, সিটা যদি -7 হতো তাহলে ঠিক হতো, +7 হতো, এটা জিনিসটা ভুল আছে। ওকে, তো এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। আমরা যদি এতটা নাও ভাবতাম, শুধু 2 নম্বর দিলে আমরা এতটুকুও করতে পারি যে একটা বৃত্তকে প্রকাশ করে। সেটা যে কাল্পনিক বৃত্ত সেটা আমি তাও দেখিয়ে দিলাম এখানে। ঠিক আছে, এটা আমরা অ্যাকচুয়াল যে বৃত্ত বার করি সেটা নয়। ওকে, ব্যাস এবার আমরা নেক্সট অঙ্কে চলে আসি। এবার আমরা এই টপিকের উপর যে কোয়েশ্চেন গুলো সলভ করব, সেটা হচ্ছে, এটা কোয়েশ্চেন, ছবিটা একটু হেজি এসছে, একটু বুঝে নাও এখানটা থেকে। সেটা আমরা যেটা করছি সেটা হলো বর্ণনামূলকের প্রশ্ন, বর্ণনামূলকের 31-এরটা, যেটা বর্ণনামূলক 3 মার্কসের জন্য যেটা দেওয়া আছে সেটা। 3 মার্কসের জন্য যেটা রয়েছে, ঠিক আছে, পেজ নম্বর পেজ নাম্বার 230, তার 31 নম্বর প্রবলেম, তার প্রবলেম নাম্বার 31। কি বলেছে কোয়েশ্চেনটাতে কি বলেছে? এখানে বলেছে হচ্ছে A3,0 এবং B-3,0 দুটো বিন্দু, এবং পি হচ্ছে একটা গতিশীল বিন্দু, একটা মুভেবল পয়েন্ট, একটা আরবিটারিলি চোজেন একটা র্যান্ডম পয়েন্ট, যেটা XY প্লেন থেকে নেওয়া, যেটার পজিশন চেঞ্জ হতে পারে। কিন্তু সেটা যে পজিশনেই যাক না কেন, আমাদের বলছে এ থেকে পি এর যে ডিস্টেন্স এবং বি থেকে পি এর যে ডিস্টেন্স, এই বিপি ডবল করলে এপি পাওয়া যাবে, এই কন্ডিশনটা ফিক্সড। পিটা গতিশীল, কিন্তু সেটা একটা নির্দিষ্ট নিয়ম মেনে গতিশীল, সেটা যেখানে পি থেকে এর ডিস্টেন্স বের করলে এপি, পি থেকে বি এর ডিস্টেন্স বের করলে বিপি, কিন্তু এপি ইজ অলওয়েজ টোয়াইস অফ বিপি হবে, মানে বিপি ডবল করে এপি পাবো অলওয়েজ, পিটা যেখানেই যাক না কেন। তবে দেখাও যে পি বিন্দুর সঞ্চার পথ একটি বৃত্ত এবং বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো। পি বিন্দুর সঞ্চার পথ বলে আলাদা করে একটা চ্যাপ্টার আগে থাকতো, যেটা এখন ইনক্লুডেড নয়। সঞ্চার পথ করতে গেলে পি এর একটা আরবিট্রারি H, K পয়েন্ট ধরে নিতে হবে, পি এর স্থানাঙ্ক, সেই অনুযায়ী কন্ডিশনে বসাতে হবে, বসিয়ে একটা ইকুয়েশন মতো তৈরি হবে, এবং সেই ইকুয়েশনে এইচ এর জায়গায় এক্স এবং কে এর জায়গায় ওয়াই বসিয়ে দিলে অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, মনে করি, তাহলে সলিউশনটা দেখা যাক। মনে করি পি কোনো মুহূর্তে, যেহেতু গতিশীল তাই কোনো মুহূর্তের কথাটা আমি উল্লেখ করছি, কোনো মুহূর্তে গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক, কোনো মুহূর্তে গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক H, K, স্মল ডাইরেক্ট XY ধরেও করা যায়, তাতে কোনো অসুবিধা নেই। এখন HK বিন্দু থেকে এ বিন্দু এবং বি বিন্দুর দূরত্ব বার করতে হবে, এ বিন্দু এবং বি বিন্দুর দূরত্ব বার করতে হবে। তাহলে এপি ডিস্টেন্সটা যেটা, সেটা কত হবে? এপি ডিস্টেন্সটা কি করে পাবো? সেটা হচ্ছে √ওভার, আমরা জানি দুটো বিন্দুর ফর্মুলা, দুটো বিন্দুর ডিস্টেন্স বার করার ফর্মুলা, সেটা আমরা ক্লাস 9-এ শিখেছি, সেটা 11-এর জিনিস নয়। সেটা 9-এ কি শিখেছি? x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার, আগের ভিডিওতে আমি বলেছি ব্যাপারগুলো, তার √ওভার, তাই তো? এটা হচ্ছে দুটো বিন্দুর মধ্যে ডিস্টেন্স।
তাহলে এই ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি? আমি ধরে নিচ্ছি হচ্ছে x1, এইচটা হচ্ছে x1 আর কেটা হচ্ছে y1, মানে y1, এবং x2 হচ্ছে প্রথম পয়েন্টটার জন্য। যদি এই পয়েন্টটা বলি তাহলে x2 টা হচ্ছে 3, এই যে এটা হচ্ছে x2, আর y2 টা হচ্ছে 0, আর y2 টা কত? y2 টা হচ্ছে 0। তাহলে সেই হিসাবে যদি বসাই তাহলে কি পাচ্ছি? h মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস k মাইনাস 0 এর হোল স্কোয়ার, এই ফর্মুলায় বসালে তাহলে সেটা কত আসছে? h মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এটুকুনি করে রাখি আপাতত। তারপরে বিপিটাতে চলে আসি। বিপি ডিস্টেন্সটা কি করে বের করব? একই নিয়ম, সেম নিয়ম। সেটা হচ্ছে বি থেকে ডিস্টেন্সটা করতে হবে। তাহলে কত? এইচ মাইনাস, এক্ষেত্রে x2 টা কত? -3। এটা হচ্ছে ফর্মুলার মাইনাস, এটা হচ্ছে -3। আর কে মাইনাস, এখানেও 0ই আছে ওয়াই পোর্শনে, বিতেও। তাহলে কি দাঁড়াচ্ছে? √ওভার, তাহলে এইচ মাইনাসে মাইনাসে +3 হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার চলে আসছে। ঠিক আছে, এবার আমাদের কন্ডিশনটা দিয়েছে এপি ইকুয়ালস টু 2 বিপি, এপি ইকুয়ালস টু 2 বিপি। এখন প্রশ্নানুযায়ী এপি ডিস্টেন্সটা হচ্ছে বিপি ডবল, এপি ইকুয়ালস টু 2 বিপি। এপি মানে কত? এবার ভ্যালুটা বসা। এপি মানে হচ্ছে এইচ মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার, আর বিপি মানে হচ্ছে 2 ইন্টু এইচ প্লাস 3 এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার। তাহলে এইচ মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস, এবার যদি রুট গুলো উঠিয়ে দিই, বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করি, তাহলে এই রুটটা উঠে কি থাকবে? শুধু এইচ মাইনাস 3 এর হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এই রুটটা উঠে যাবে, কিন্তু এখানে যেহেতু 2 আছে, 2 এর স্কোয়ার হয়ে 4 হয়ে যাবে একটা। এবার আমরা পুরো ব্রেক করে দেবো। h-3 পুরো ব্রেক করলে কত আসছে? এগুলোকে সবকিছুকে, এটাকে a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলায় চলে আসতে হচ্ছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু 4, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস কে স্কোয়ার। এবার একদম সিম্পলিফাই করে পুরো এইচ কে একটা সিম্পল ইকুয়েশন নিয়ে তৈরি করতে হবে এখানে। তাহলে এইচ স্কোয়ার মাইনাস 3 × 6, 6h প্লাস 9 প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু 4 দিয়ে গুণ করে দিই, তাহলে 4h স্কোয়ার, 3 × 6, 4 × 6 24, 24h, আবার 4 আর 3 এখানে হচ্ছে 9, 4 9 36, আর 4 কে স্কোয়ার। অসুবিধা হলে স্কোয়ার গুলোকে আরেকবার ভাঙিয়ে নিয়ে 3 স্কোয়ার করে 9, তারপর 3 × 6 এইসব লিখে তারপর করবি যদি অসুবিধা হয়। আমি একবারই গুণটা করে দিলাম স্কোয়ারটাকে নিয়ে। এবার সব একদিকে নিয়ে চলে আসবো, সংখ্যাগুলোকে একদিকে রাখি বা সবই একদিকে নিয়ে চলে আসি, তাহলে বেশি ভালো হয়। এদিকে বড় বড় সংখ্যা আছে, সব যদি এদিকে নিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 4h স্কোয়ার। আমি এদিকটাকেই বাঁ দিকে লিখছি, 24h প্লাস 36 প্লাস 4k স্কোয়ার। এবার এইচ স্কোয়ারটা ওদিকে গেলে কত? -h স্কোয়ার, -6h মানে কত? +6h, প্লাস 9 মানে কত? -9, প্লাস কে স্কোয়ার মানে ওদিকে কি কত হবে? মাইনাস কে স্কোয়ার ইকুয়ালস টু 0। তাহলে 4h স্কোয়ার মাইনাস h স্কোয়ার, তার মানে 3h স্কোয়ার, 3h স্কোয়ার। তারপর এখান থেকে কে স্কোয়ার মাইনাস কে স্কোয়ার আছে প্লাস 4k স্কোয়ার, মানে আবারও 3k স্কোয়ার। এবার 24h প্লাস 6h, 24h প্লাস 6h মানে হচ্ছে 30h, 30h কত আসছে? 30h আসছে।
আর এখানে 36 মাইনাস 9, 36 মাইনাস 9, 36 মাইনাস 9 কত আসছে? এখানে 36 আছে, এখানে কত আছে? 9। তাহলে আমার কত হবে এখানে? 27। কত আসছে? 27 আসছে। প্লাস, তাহলে দিস ইমপ্লাইজ, এবার যদি থ্রি থ্রি এখান থেকে কমন গেলে কত হচ্ছে? এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস 10h প্লাস 9 ইকুয়ালস টু 0। তার মানে এইচ স্কোয়ার প্লাস 3টা তো নিশ্চয়ই 0 নয়, 3 ইন্টু এটা করে 0, তাহলে 3টা তো নিশ্চয়ই 0 নয়, তাহলে 0 কোনটা? 0 হচ্ছে এটা। দুটোর গুণফল 0 মানে একজনকে তো 0 হতেই হবে। তো 3 তো তার মধ্যে 0 নয়, তাহলে এটাকেই 0 হতে হবে। তাহলে এরকম একটা জিনিস পেলাম। তাহলে এখান থেকে সঞ্চার পথ লিখতে গেলে একটা ইকুয়েশন আনতে বলেছিলাম, প্রথমে এইচ কে ধরতে বলেছিলাম, সেই এইচ কে ধরার পর একটা ইকুয়েশন আনতে বলেছিলাম, এইচ কে ধরে নিতে বলেছিলাম সঞ্চার পথ বের করার ক্ষেত্রে। তারপর সেখান থেকে একটা ইকুয়েশন আনতে বলেছিলাম, এইচ কে ধরেছি, ইকুয়েশনও এসছে, এবং ধরার পর বলেছিলাম এইচ এর জায়গায় এক্স লিখে দিতে আর কে এর জায়গায় ওয়াই লিখে দিতে, তাহলেই যেটা হবে সেটাই হলো সঞ্চার পথের সমীকরণ। এই 3টে স্টেপে করতে হবে। তাহলে সুতরাং পি, পি পয়েন্ট মানে কত? এইচ কে, বিন্দুর বিন্দুর সঞ্চার পথের সমীকরণ হলো, তাহলে যেখানে যেখানে এইচ সেখানে সেখানে এক্স লিখে দেবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস কত আছে? 10h, তার মানে 10x প্লাস 9, 9 মানে 9 ইকুয়ালস টু 0। তাই তো? এটা কাকে নির্দেশ করছে? এটা বৃত্তকে নির্দেশ করছে। কি করে দেখাবো? এইবার আমরা আজকে যেটা শিখেছি নতুন, সেটার সাহায্য নিয়ে দেখাবো। তার জন্য এটাকে 1 নম্বর নাম দিই, দিয়ে আগের অঙ্কে আমরা যা যা করেছি সেটা করে দেবো। তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণকে সাধারণ দ্বিঘাত সমীকরণ, সাধারণ দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস 2hxy প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0 এর সাথে তুলনা করে পাই, এর সাথে তুলনা করে পাই কি পাবো? এই ইকুয়েশনের সঙ্গে যদি তুলনা করি, অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা এ মানে কত? এ মানে কত? তার এখানে 1, বি মানে কত? সেটাও 1, কারণ ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্ট উপরে 1 রয়েছে। তাহলে এক্স স্কোয়ার কোএফিসিয়েন্ট 8, সেটা উপরে কত? 1। ওয়াই স্কোয়ার কোএফিসিয়েন্ট কত? বি উপরে কত? উপরে 1। 2hxy, xy যুক্ত টার্ম কি উপরে আছে? নেই, তাহলে এইচটা হচ্ছে 0। যেটাই থাকবে না সেটার কোএফিসিয়েন্টটা সেটা হচ্ছে 0। 2gx, শুধু এক্স যুক্ত টার্ম আছে? আছে। 2gর বদলে কত আছে? 10 আছে। এক্স এর সঙ্গে নিচে কত আছে? 2g, আর এখানে কত আছে? 10, তাহলে 2g সমান 10। 2g সমান 10। ওয়াই যুক্ত টার্ম সেটা হচ্ছে 2f, তার কোএফিসিয়েন্ট। এখানে কোনো ওয়াই যুক্ত টার্ম আছে? শুধু ওয়াই, ওয়াই স্কোয়ার নয়, কিন্তু ওয়াই স্কোয়ার তো এর সঙ্গে চলে গেছে। শুধু ওয়াই যুক্ত টার্ম নেই, তাহলে এফটাও 0। আর সি এর বদলে কত আছে? 9 আছে। তার মানে কি কি কোএফিসিয়েন্ট পাচ্ছি? এটা হচ্ছে a ইকুয়ালস টু 1, b ইকুয়ালস টু 1, এইচ ইকুয়ালস টু 0। আর 2g মানে আমি সেটা লেখার জন্যই করলাম আর একবার। জি মানে তাহলে কত? জি হচ্ছে 5। 2g যদি 10 হয়, জি হচ্ছে 5। এফ কত? 0। সি কত? 9। তাহলে এই ভ্যালুগুলো আমরা পেলাম।
এখান থেকে কি করে বলবো এটা একটা বৃত্তকে নির্দেশ করছে, কারণ এ আর বি সমান আর এইচ শূন্য, এই তিনটেই হচ্ছে মেন কথা। ঠিক আছে, তাহলে সুতরাং 1 নম্বর সমীকরণে 1 নম্বর সমীকরণ থেকে পাই এটা হচ্ছে 1, বিটা হচ্ছে 1, অর্থাৎ এ আর বি সমান, এ আর বি সমান মানে হচ্ছে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, এক্স স্কোয়ারের সহগ আর ওয়াই স্কোয়ারের সহগটাই সমান, নিচে করে দিই এটাকে, এক্স স্কোয়ারের সহগ ইকুয়ালস টু ওয়াই স্কোয়ারের যে সহগ, এটা তো এক্স স্কোয়ারের সহগ আর বিটা ওয়াই স্কোয়ারের সঙ্গে, এবং দুটোই সমান, সহগ সমান। এটা 1 নম্বর। এবং দ্বিতীয় যে কন্ডিশন যাতে করে বৃত্ত সূচিত হবে সেটা হচ্ছে এইচটা শূন্য। এইচটা শূন্য মানে কি বোঝাচ্ছে? এইচটা শূন্য মানে অর্থাৎ এক্স ওয়াই যুক্ত যে টার্ম, এক্স ওয়াই এর সহগ সেটাই শূন্য। তাহলে এই দুটো কন্ডিশন থেকে আমরা বুঝতে পারছি, 1 আর 2 নম্বর কন্ডিশন থেকে, যে এটা একটা বৃত্তকে নির্দেশ করছে, এটা একটা বৃত্তকে নির্দেশ করছে। সুতরাং 1 নম্বর সমীকরণ অর্থাৎ পি বিন্দুর সঞ্চার পথ, পি বিন্দুর সঞ্চার পথ একটি বৃত্ত। এবার কোয়েশ্চেন এই বিন্দুর বৃত্তটার ব্যাসার্ধ, এবং শুধু ব্যাসার্ধ চেয়েছে, আমি কেন্দ্রটাও বলে দিচ্ছি। বৃত্ত কেন্দ্র তো এক লাইনের ব্যাপার, যার কেন্দ্রের স্থানাঙ্ক, যার কেন্দ্রের স্থানাঙ্ক কত আর ব্যাসার্ধ কত? কেন্দ্রের স্থানাঙ্কের ফর্মুলা কি? মাইনাস জি মাইনাস এফ, মাইনাস জি কমা মাইনাস এফ। জিটা কত? 5, তাহলে -5 হবে মাইনাস জিটা। এফটা কত? 0, তাহলে -0, মানে শুধু জিরো। জিরোর মাইনাস করে তো নিশ্চয়ই অন্য কিছু হয়ে যাবে না। আর ব্যাসার্ধের ফর্মুলা কি? √g² প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জি মানে কত? শুধু 5, তার স্কোয়ার। এফ মানে কত? 0, আর সি মানে কত? 9। তাহলে ভ্যালু বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে? 5 এর স্কোয়ার মানে 25, মাইনাস শূন্য তো শূন্য, এটা নয়, তার মানে √16। আর √16 মানে কত? 4 একক। √16 মানে কত হচ্ছে? 4 একক হচ্ছে, এটা হচ্ছে ব্যাসার্ধ। এটাও চেয়েছে আমাদের কোয়েশ্চেনে। বোঝা গেল কিভাবে বৃত্ত হচ্ছে কিনা দেখাচ্ছি। এতক্ষণ আমরা জাস্ট ইকুয়েশন দেখে বুঝছিলাম যে বৃত্ত, কেন ইকুয়েশনের প্যাটার্নটা আমাদের বৃত্তের মতো আসলেই বলে দিচ্ছিলাম বৃত্ত হচ্ছে। কিন্তু তাছাড়াও আমরা এই সাধারণ দ্বিঘাত সমীকরণের কনসেপ্ট অ্যাপ্লাই করে কি করে সেটাকে বৃত্ত বলছি দেখ। আমরা দেখে নিচ্ছি যে যে সমীকরণটা বেরোচ্ছে সেই সমীকরণে এক্স স্কোয়ারের সহগ, এই জায়গাটা এক্স স্কোয়ারের সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান হচ্ছে কিনা, এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেই সাথেই সাইমালটেনিয়াসলি এক্স ওয়াই সহগটা 0 হচ্ছে কিনা, এই দুটো হলেই বলে দেবো বৃত্তের সমীকরণ সেটা। এই দুটো হলেই বৃত্তের সমীকরণকে নির্দেশ করবে। ঠিক আছে, আচ্ছা, চলে আসবো আমরা এবার নেক্সট কোয়েশ্চেনে। সেটা হচ্ছে আগেরই,
তারপরের প্রবলেমটা ঠিক 31 নম্বরের পর 32 নম্বর প্রবলেমটা বর্ণনামূলক 3 মার্কসের যে প্রবলেম গুলো রয়েছে সেই প্রবলেমেরই 230 পেজের কোয়েশ্চেন। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 32 কি বলেছে? আলফা একটি পরিবর্তনশীল চলক হলে দেখা হচ্ছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু এ এবং এক্স সাইন আলফা মাইনাস ওয়াই কজ আলফা ইকুয়ালস টু এ সরলরেখা দুটোর যে ছেদ বিন্দু সেই ছেদ বিন্দু সঞ্চারপথ একটি বৃত্ত। আমরা সরলরেখা চ্যাপ্টার থেকে জানি যে ছেদবিন্দু দুটো সরলরেখা দেওয়া থাকলে তার ছেদবিন্দু বার করার জন্য সেই সরলরেখা দুটোকে সলভ করতে হবে, সমাধান করতে হবে, এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বার করতে হবে, সেটাই হবে ছেদবিন্দু, সেটাই হবে ছেদবিন্দু। তাহলে সরলরেখা দুটোর ছেদবিন্দুটা আমরা বার করি। সরলরেখা দুটোর সমীকরণ কি দিয়েছে? সরলরেখা দুটোর সমীকরণ কি দিয়েছে দেখি। সরলরেখা দুটির সমীকরণ বা প্রদত্ত সরলরেখা দুটির সমীকরণ, আরো ভালো হয় কথাটা, প্রদত্ত সরলরেখা প্রদত্ত সরলরেখা দুটির সমীকরণ এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু এ এবং এক্স সাইন আলফা মাইনাস ওয়াই কজ আলফা ইকুয়ালস টু এ। ঠিক আছে, এই দুটো দিয়েছে, সেখান থেকে এক্স এবং ওয়াই এর ভ্যালুটা বার করলে আমাদের কিন্তু কাজ মিটে যাবে, এক্স এর ভ্যালু এবং ওয়াই এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। ওকে, তাহলে করা যাক। কিন্তু এক্স ওয়াই এর ভ্যালু বার করার চেয়েও আমরা এটা করতে পারি, সেটা হচ্ছে সঞ্চার পথটা বার করতে বলেছে। তো আমি ধরে নিচ্ছি, মনে করি আমরা কোনো রকম সমাধান না করেই অ্যান্সারটা করে দিতে পারবো। মনে করি এটাকে 1 নম্বর নাম দিয়ে রাখছি আর এটাকে 2 নম্বর নাম দিয়ে রাখছি। মনে করি 1 ও 2 নম্বর সরলরেখার ও 2 নম্বর সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে। 1 এবং 2 নম্বর সরলরেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এইচ কমা কে। ঠিক আছে, একটা পরিবর্তনশীল বিন্দু, সেটা একটা গতিশীল বিন্দু, পরিবর্তনশীল চল রয়েছে। তার মানে ছেদবিন্দুর স্থানাঙ্ক যদি হয়, তার মানে এটা একটা 1 নম্বর সরলরেখা ধরলাম, এটা ধরলাম 2 নম্বর সরলরেখা, এবং তাদের ছেদবিন্দু যদি এইচ কমা কে হয়, তাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক যদি হয় এইচ কমা কে, তাহলে সে তো ইন্টারমিডিয়েট একটা পয়েন্ট, সেটা তো 1 নম্বর সরলরেখার উপরে রয়েছে, আবার 2 নম্বর সরলরেখার উপর এইচ কমা কে বিন্দুটা রয়েছে। তাহলে 1 নম্বর সরলরেখার উপর যেহেতু এইচ কমা কে রয়েছে, সে 1 নম্বর সমীকরণকে সিদ্ধ করবে, স্যাটিসফাই করবে। অ্যাজ ওয়েল অ্যাজ এইচ কমা কে যেহেতু 2 নম্বর সরলরেখার উপর অবস্থান করছে, ফলে সে 2 নম্বর সরলরেখার যে সমীকরণটা রয়েছে তাকেও কিন্তু সে স্যাটিসফাই করবে। ঠিক আছে, তাহলে দিস ইমপ্লাইজ, সেখান থেকে আমরা বলতে পারি এইচ কমা কে বিন্দুটি, অর্থাৎ এক্স ইকুয়ালস টু এইচ, ওয়াই ইকুয়ালস টু কে, এই যে ব্যাপারটা, বিন্দুটি 1 এবং 2 উভয় সরলরেখা, উভয় সরলরেখার উপর অবস্থিত এবং 1 ও 2 উভয় সমীকরণকেই
সিদ্ধ করবে বা স্যাটিসফাই করবে। তার মানে এক্স ওয়াই এর জায়গায় এইচ কে কিন্তু আমরা দুটোতেই বসিয়ে দিতে পারবো। দুটোতে যদি বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি? সুতরাং 1 ও 2 নম্বর সমীকরণ থেকে পাই, সমীকরণে x ইকুয়ালস টু এইচ y ইকুয়ালস টু কে বসিয়ে পাই তাহলে এখানে বসালে x এর জায়গায় এইচ কজ আলফা প্লাস y এর জায়গায় কে বসালে কে সাইন আলফা, আলফাটা আলফার মতোই থাকবে, সাইন কজ গুলো এটাও সেম থাকবে। আর নিচেটাতে থাকছে হচ্ছে এইচ সাইন আলফা মাইনাস কে কজ আলফা ইকুয়ালস টু এ। এটাকে 3 এবং এটাকে 4 নম্বর দিচ্ছি। এবার স্কোয়ারিং এন্ড অ্যাডিং করে দেবো 3 আর 4 কে, অর্থাৎ 3 স্কোয়ার করবো, 4 স্কোয়ার করবো, করে যোগ করে দেবো, তাহলে কি আসছে দেখুন। ওকে, এখন 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার করে পাই, অর্থাৎ 3 নম্বর সমীকরণকে স্কোয়ার করবো, 4 নম্বরকেও স্কোয়ার করবো, করে যোগ করব। ঠিক আছে, করে পাই। তো এইভাবে বলতে পারিস 3 নম্বর 4 নম্বরকে বর্গ করে যোগ করে পাই। ঠিক আছে, 3 ও 4 কে বর্গ করে যোগ করে পাই। প্রথমে বর্গ তারপর যোগ, যোগ করে বর্গ নয়, কিন্তু দুটো কিন্তু আলাদা জিনিস। ঠিক আছে, বর্গ করে যোগ মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার আর বি স্কোয়ার বর্গ করলাম তারপর যোগ করলাম, আর যোগ করে বর্গ মানে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। নিশ্চয় দুটো জিনিস সমান নয়, দুটো জিনিস নিশ্চয়ই সমান নয়, কারণ এখান থেকে আমরা যদি টু এ বি পোর্শনটা বাদ দিই তবে গিয়ে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আসে, তার মানে যোগ করে বড় করলে কিন্তু বেশি হয়। কারণ যোগ করে বড় করলে যেটা হচ্ছে সেখান থেকে কিছু পরিমাণ জিনিস বাদ দিতে হচ্ছে, দিয়ে তবে এটা পাওয়া যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা তো বর্গ করে যোগ করলে কি আসছে? এইচ কজ আলফা প্লাস কে সাইন আলফা তার হোল স্কোয়ার, প্লাস এখানে থাকছে এইচ সাইন আলফা, আর এখানে দুটোই স্কোয়ার স্কোয়ার সাম হচ্ছে। তাহলে এখান থেকে এবার স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার ভেঙে নিই, তাহলে এইচ স্কোয়ার কস স্কোয়ার আলফা প্লাস 2 এইচ কে, এখান থেকেও আসবে কস আলফা সাইন আলফা, মানে টু এবি পোর্শনটা লিখলাম, এটা তো আমার কাছে এ আর এটা হচ্ছে বি, প্লাস কে স্কোয়ার সাইন স্কোয়ার আলফা। চলে আসে এই পোর্শনে পাচ্ছি হচ্ছে এইচ স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস, যেহেতু এ মাইনাস বি আছে তাহলে 2 এইচ কে সাইন আলফা কজ আলফা, আর প্লাস কে স্কোয়ার কজ স্কোয়ার আলফা ইকুয়ালস টু এ স্কোয়ার স্কোয়ার মানে 2 স্কোয়ার। এবং দেখতে পাচ্ছি এখান থেকে একটা পোর্শন কেটেই যাচ্ছে, সেটা হচ্ছে এটা প্লাস 2 এইচ কে সাইন আলফা কজ আলফা আছে, এটা মাইনাস 2 এইচ কে সাইন আলফা কজ আলফা আছে, কেটে গেল। আর কমন কি যাচ্ছে? এইচ স্কোয়ার যদি কমন নিই কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা পাচ্ছি।
আবার কে স্কোয়ার কমন নিলে পাচ্ছি হচ্ছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। হয়েছে? তাহলে এটাও তো ওয়ান। এটাও ক্লাস 10 এর ফর্মুলা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা বা কস স্কোয়ার প্লাস সাইন্স যাই বলিস না কেন, সেটা হচ্ছে ওয়ান। তাহলে এইচ স্কোয়ার, আর এটা ওয়ান আর লেখার দরকার নেই, এটা হচ্ছে কে স্কোয়ার। আর টু এ স্কোয়ারটাকে আমরা লিখতেই পারি রুট টু এ স্কোয়ার করে, কিংবা আমি বলবো মাইনাস টু এ স্কোয়ার করে এদিকে রেখে দিই। কারণ আমরা এটা অ্যাকচুয়ালি কম্পেয়ার করে বার করতে চাইছি। ঠিক আছে, কম্পেয়ার করে বার করতে চাইছি, যেটা একটা বৃত্তের সমীকরণকে নির্দেশ করে। আর তাছাড়া ডাইরেক্ট বললেও কোনো ক্ষতি নেই, ডাইরেক্ট বললেও যে কোনো ক্ষতি আছে তা কিন্তু না। ঠিক আছে, তাহলে এখানে লিখ, সুতরাং এইচ কে বিন্দুর সঞ্চার পথ সুতরাং এইচ কে বিন্দুর সঞ্চার পথ সেটা হবে কত? এইচ এর জায়গায় এক্স বসাবো, আর ওয়াই এর জায়গায় কে, আর বাকি যেগুলো থাকবে সেটা টু এ স্কোয়ারটা কনস্ট্যান্ট সেটা থাকলো। তাহলে এটাই হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ। এটা যেগুলো বৃত্তকে সূচিত করে তার জন্য আমি কম্পেয়ার করে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, কারণ প্রমাণ করতে বলছে বৃত্তকে নির্দেশ করে, তাই আমি দেখাচ্ছি, আদারওয়াইজ না দেখালেও চলতো, মানে ডাইরেক্ট বললেও হবে। হাতে সময় কম থাকলে ডাইরেক্ট এটা ইকুয়েশনটা বার করে লিখে দিবি যে এটা একটা বৃত্তকে নির্দেশ করে। কিন্তু আমি কিন্তু ডিটেলসে পুরো জিনিসটা করে করে দেখাচ্ছি, তোরা জিনিসটা সম্পর্কে হ্যাবিচুয়েট হবি। তোরা মাথাটা জিনিসগুলো বসে যাবে যে না এইভাবে দেখতে হবে সার্কেল এলে, যে সার্কেল হচ্ছে কিনা কোনো ইকুয়েশন। তাহলে এটাকে আমি নাম্বারিং করি, এটা হচ্ছে 3 4 পর্যন্ত করে দিয়েছি, তাই এটাকে 5 নম্বর দিচ্ছি। তাহলে 5 নম্বর সমীকরণ কি? এইবার আমরা যেটা করছি সেটা দেখছি হচ্ছে বৃত্তের সমীকরণ কিনা। তাহলে 5 নম্বর সমীকরণ কি? সাধারণ দ্বিঘাত সমীকরণ। এক্স এক্স স্কোয়ার প্লাস বি ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই। আচ্ছা, এখানে একটা মিস গেল, সেটা হচ্ছে টু এইচ এক্স ওয়াই, যেটা হচ্ছে বৃত্ত দেখাতে মেন কাজে লাগবে। প্লাস টু এইচ এক্স ওয়াই প্লাস এটা প্লাস সি ইকুয়ালস টু জিরো এর সাথে তুলনা করে পাই। তুলনা করে পাই। তুলনা করলে কি আসবে এখান থেকে? এক্স স্কোয়ারের সঙ্গে কত আছে? ওয়ান আছে, এখানে কত আছে? এই আছে, তাহলে এটাই হচ্ছে ওয়ান, এটাই হচ্ছে তার মানে ওয়ান। তারপর এখানে কি আছে? বি, বিটা কত? এখানে ওয়ান। টু এইচ এক্স ওয়াই যুক্ত টার্ম কিছু নেই এখানে 5 নম্বরে, ফলে এক্স ওয়াই এইচটা শূন্য। টু জি এক্স, জি মানে এক্স যুক্ত কোনো টার্ম নেই, শুধু এক্স স্কোয়ার আছে, কিন্তু শুধু এক্স, অনলি এক্স, কোনো এক্স স্কোয়ার নয়, শুধু এক্স যুক্ত কোনো টার্ম নেই, তাই জিটাও শূন্য, অ্যাজ ওয়েল অ্যাজ এফটাও শূন্য। এবং সি এর ভ্যালু একটা আছে, সিটা হচ্ছে টু মাইনাস টু স্কোয়ার। সিটা এখানে প্লাস সি, সেটা এখানে কনস্ট্যান্ট হিসাবে রয়েছে হচ্ছে মাইনাস টু স্কোয়ার। তার মানে কত? তার মানে 5 নম্বর সমীকরণে, 5 নম্বর সমীকরণে এটা হয়তো আমি ইচ্ছা করে একটু বড় করছি, কিন্তু বড় করলেও তোদের কনসেপ্টটা যাতে একই কনসেপ্টটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে তোরা বুঝতে পারিস যে কিভাবে সেটা অ্যাপ্লাই হচ্ছে, তাই জন্য আমি করছি। নাহলে এটা 5 নম্বরে আমি টু স্কোয়ারটাকে ওদিকে লিখে ডাইরেক্ট বলতাম এটা একটা মূলবিন্দু যার কেন্দ্র ব্যাসার্ধ হচ্ছে √2a,
সেরকম একটা সেরকম একটা সার্কেলকে বা বৃত্তকে নির্দেশ করে 5 নম্বর সমীকরণটা। 5 নম্বর সমীকরণ থেকেই পাই তাহলে প্রথমত কি পাচ্ছি, এ আর বিটা সেম। ঠিক আছে, এটা কত 1, বিটা কত 1, তার মানে কত, অর্থাৎ এ আর বিটা সেম, আর এ আর বি সেম মানেই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, আর বিটা হচ্ছে ওয়াই স্কোয়ারের সহগ। এরা দুইজন সেম। আর দ্বিতীয়ত এইচটা শূন্য পেয়েছি। ঠিক আছে, এইচটা শূন্য পেয়েছি, তার মানে এক্স ওয়াই এর সহগ শূন্য। এক্স স্কোয়ারের সহগ হচ্ছে শূন্য। সুতরাং 5 নম্বর সমীকরণ একটি বৃত্তকে নির্দেশ করে, একটি বৃত্তকে নির্দেশ করে যার কেন্দ্রের স্থানাঙ্ক কোনটা, কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, যার কেন্দ্রের স্থানাঙ্ক সেটা হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ। এখন জিটাও আমি জিরো পেয়েছি, এফটাও জিরো পেয়েছি, তার মানে মাইনাস জিরো আর প্লাস জিরোর মধ্যে কোনো ডিফারেন্স নেই, জিরো মানে জিরোই, অর্থাৎ মূল বিন্দু হচ্ছে কেন্দ্র, যে অরিজিনটা সেটাই হচ্ছে তার সেন্টার, এবং ব্যাসার্ধ কোনটা, এবং ব্যাসার্ধ হচ্ছে রুট অফ আর জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। জিটা কত জিরো, এফটা কত জিরো, সিটা কত মাইনাস টু স্কোয়ার। তার মানে জিরোটা তো জিরোই, এটাও জিরো, মাইনাস মাইনাসে প্লাস, তার রুট ওভার টু স্কোয়ার, রুট ওভার টু স্কোয়ার, তার মানে রুট টু এ, স্কোয়ার রুট করলে এ, স্কোয়ার করেছি আবার রুটও করেছি, 2 টাকা দিয়েছি কাউকে, 2 টাকা নিয়েও নিয়েছি, তার মানে তার কাছে যা ছিল তাই আছে, তার মানে এ ছিল এই আছে, আর টু এ রুট করে রুট টু, এত একক। ঠিক আছে, তার মানে সার্কেলটা হচ্ছে এরকম। এটা যদি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে সার্কেলটা কিরকম হবে সেখানে, সার্কেলটা এরকম টাইপের হবে যেখানে মূল বিন্দুতে সেন্টারটা থাকবে, মূল বিন্দুতে থাকবে যে তার সেন্টার, অর্থাৎ এখানে থাকবে যে তার সেন্টার, যেটা হচ্ছে 0,0, আর রেডিয়াসটা কোনটা, রেডিয়াসটা হচ্ছে এটা, যার ভ্যালু হচ্ছে রুট টু এ। হয়েছে। সবাই করে নেবে ভালো করে এটা, কারণ কোঅর্ডিনেট জিওমেট্রি কিন্তু আমি বারবার বলছি, কোঅর্ডিনেট জিওমেট্রি ভয় পেলে হবে না, ভয় যাতে না পাওয়া যায় তাই জন্যই কিন্তু আমি সিস্টেমেটিক ওয়েতে এতটা কনসেপ্ট ভেঙে ভেঙে করাচ্ছি। কারণ কোঅর্ডিনেট জিওমেট্রিতে ভয় পেলে সেটা, যতদিন অঙ্ক থাকবে ততদিনই কিন্তু সেটাতে ভয় লাগবে। কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়ার সময় হচ্ছে এই ক্লাস 11-এ। ঠিক আছে, ওই জন্য টপিক ওয়াইজ আমি ফর্মুলা ডিরাইভ করছি এবং সেই রিলেটেড যা যা প্রবলেম আছে সেগুলো করাচ্ছি। হ্যাপাজার্টলি করলে তোরা সিস্টেমেটিক ওয়েতে না করলে জিনিসটা শেখা যাবে না ঠিক করে। শেখার সময় আমাদের অবশ্যই সিস্টেমেটিক ওয়েতে
কনসেপ্ট ওয়াইজ প্রবলেম সলভ করে করে শিখতে হবে, তাহলেই আমরা কনফিডেন্স পাবো যে না, জিনিসটা আমরা টপিকটা শিখে গেছি। ঠিক আছে, এবং যেভাবে আমি করাচ্ছি ঠিক সেইভাবেই করার চেষ্টা কর, তাহলে কিন্তু অনেক বেশি তোরা জিনিসটাতে স্ট্রং হবে, কোঅর্ডিনেট জিওমেট্রির জায়গাটাতে। এবং কোঅর্ডিনেট জিওমেট্রি শুধু নয়, প্রতিটা ভিডিও আমি যাই করাবো সেগুলো ভালো করে ফলো কর। প্রত্যেকটা টপিকে তোরা ততটাই স্ট্রংলি অ্যাটেম্প করে আসতে পারবি পরীক্ষাতে, বুঝলি? তাহলে সেই হিসাবে কর। এবং এইটুকুনি আমি বলতে পারি যে যেভাবে করাচ্ছি সেই ভিডিওগুলো শুধুমাত্র ফলো করলে অঙ্কে আর কোনো রকম ভিডিও তোদের ফলো করতে হবে না। ঠিক আছে, বরঞ্চ মাথা তাতে গুলিয়ে যাবে। এই টপিকের উপর লাস্ট যে প্রবলেমটা আমরা করব সেটা এখানে দিয়েছে 33 এর প্রবলেমটা, গণনামূলকেরই 33 এর প্রবলেমটা। সেটা কি দিয়েছে, যে থিটার সমস্ত মানের জন্য প্রমাণ করো এক্স ওয়াই ইকুয়ালস টু এক্স ট্যান থিটা এবং এক্স সাইন কিউব থিটা ওয়াই কস কিউব থিটা ইকুয়ালস টু এ সাইন থিটা কস থিটা। এই দুটো যে সরলরেখা রয়েছে, এটা একটা সরলরেখা, কারণ এটা হচ্ছে এক্স ওয়াই এর একটা লিনিয়ার ইকুয়েশন, এক্স এর পাওয়ার 1 ওয়াই এর পাওয়ার 1। এবং এটা একটা সরলরেখা, এক্স ওয়াই এর লিনিয়ার ইকুয়েশন, এক্স এবং ওয়াই এর পাওয়ার কিন্তু 1। সরলরেখা দুটির ছেদবিন্দুর স্থানাঙ্ক নির্ণয়, মানে ছেদবিন্দুর স্থানাঙ্ক একটা সঞ্চার পথটা, ছেদবিন্দুর যে সঞ্চার পথ সেটা একটা বৃত্ত হবে, সেটা নির্ণয় করতে বলেছে, এবং বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তার মানে এক সমীকরণ নির্ণয় করলে সেটাকে বৃত্ত বলবো। ঠিক আছে, তাহলে কর। শুরু করা যাক কোয়েশ্চেনটা। প্রদত্ত সরলরেখা দুটি হলো, প্রদত্ত সরলরেখা দুটি হলো y ইকুয়ালস টু এক্স ট্যান থিটা এবং আরেকটা কি দিয়েছে, এক্স সাইন কিউব থিটা ইকুয়ালস টু এ সাইন থিটা কস থিটা। আমি প্রথম সমীকরণটাকে নাম দিয়ে দিচ্ছি হচ্ছে 1 নম্বর সমীকরণ, এবং পরেরটাকে 2 নম্বর। আর ছেদ বিন্দুটাকে আমি ধরে নিচ্ছি এইচ কমা কে। মনে করি এই আগের অঙ্কে আমি যা যা লিখেছি ঠিক সেম লেখা কিন্তু এখানে কপি পেস্ট হবে। প্রথম মানে এইচ কে যে লেখার ঘটনাটা সেটা কিন্তু পুরোপুরি কপি পেস্ট হবে এখানে আমি যা যা লিখেছি। ফলে সেই লেখাটাই আমি এখানে কপি পেস্ট করে দিতে পারি। আমি কপি করে দিচ্ছি, তোদের একবার করে লিখতে হবে এই যা। ঠিক আছে, কারণ কনসেপ্টটা পুরোপুরি সেম, ইকুয়েশন দুটো আলাদা দিয়েছে, আমি কি করছি, কপি করে দিচ্ছি এখান থেকে, কারণ একই লেখা হবে পুরো। যদি নতুন কিছু হতো তাহলে ঠিক আছে, কিন্তু লেখাটা কিন্তু পুরোপুরি সেম হবে। তারপরে ক্যালকুলেশনের জায়গাটা তো অবশ্যই চেঞ্জ হবে, সে ব্যাপারে কোনো প্রবলেম নেই, কিন্তু লেখা কিন্তু পুরো সেম। তাহলে 1 ও 2 নম্বর সমীকরণে এক্স এর জায়গায় এইচ, ওয়াই এর জায়গায় কে বসিয়ে দেবো। তাহলে কি হবে, এক্ষুনি করলাম, এটার নিয়ে আর কোনো সমস্যা নেই। তাহলে আমরা পাবো হচ্ছে ওয়াই এর জায়গায় যদি কে বসাই, তাহলে কে ইকুয়ালস টু এইচ ট্যান থিটা, কে ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি এইচ ট্যান থিটা। আর 2 নম্বর থেকে পেয়ে যাচ্ছি এইচ সাইন কিউব থিটা প্লাস কে কস কিউব থিটা ইকুয়ালস টু কে সাইন থিটা কস থিটা। ঠিক আছে, তাহলে এটাকে আমি 3 নম্বর নাম দিই, এটাকে 4 নম্বর নাম দিই। 3 থেকে 4-এ যদি মানটা বসাই, তাহলে আমরা কি পাচ্ছি, একবারই করে দিচ্ছি এইচ সাইন কিউব থিটা। কে এর মানটা বসিয়ে দিচ্ছি, কে টা কত, এইচ ট্যান থিটা, সঙ্গে রয়েছে কত, কস কিউব থিটা। তাহলে কে টা পুরো চলে গেলে, সেখান থেকে কে টা যদি এলিমিনেট হয়ে যায়, আমরা কিন্তু এইচ এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে এইচ সাইন কিউব থিটা প্লাস এইচ, এই ট্যান থেকে যদি ভাঙি, ট্যানটাকে ভাঙলে সাইন থিটা বাই কস থিটা
সাইন থিটা বাই কস থিটা ইন্টু কস কিউব থিটা ইকুয়ালস টু এ সাইন থিটা কস থিটা। তাহলে এইচ সাইন কিউব থিটা, নর্মাল ক্লাস 10 এর ট্রিগোনোমেট্রিক কাজ। এবার এখান থেকে কস থিটা দিয়ে যদি কাটি তাহলে কস স্কোয়ার থিটা পড়ে থাকবে, পাওয়ারটা কেটে গিয়ে তাহলে সাইন থিটা কস স্কোয়ার থিটা পড়ে থাকবে। কারণ এখানে কিউব আছে, এখানে একটা আছে, তাহলে কিউবটা দিয়ে মানে একটা দিয়ে যদি কাটি পুরোটাকে কস কিউবটাকে তাহলে কস স্কোয়ার পড়ে থাকবে। আর এদিকে সাইন থিটা কস থিটা তো রয়েছেই। এবার এখান থেকে কমন কি যাচ্ছে, সাইন থিটা কিন্তু কমন যাচ্ছে। কমন নিলে কত থাকছে এখানে, এইচ সাইন স্কোয়ার থিটা। ইনফ্যাক্ট এইচ সাইন থিটাই কমন চলে যাচ্ছে, ঠিক করে যদি দেখি একবারই হয়ে যাবে। এইচ সাইন থিটা এইচ এখানেও রয়েছে, তাহলে এইচ সাইন থিটাই কমন চলে যাচ্ছে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু এ সাইন থিটা কস থিটা। তার মানে এইচ ইন্টু সাইন থিটা, আর এটা তো ওয়ান, এটা তো ওয়ান, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা আমরা অলওয়েজ জানি ওয়ান, ইকুয়ালস টু কত সাইন থিটা, মানে এই সাইন থিটা কস থিটা পাচ্ছি। তাহলে এখান থেকে সাইন থিটা কি হচ্ছে, কেটে যাচ্ছে। সবসময় কিন্তু এভাবে কাটা যায় না, এখানে কাটতে পারছি। এই কাটার লাইসেন্সটা আমাদের কোয়েশ্চেনেই দিয়েছে, কোয়েশ্চেনে লেখা আছে সাইন থিটা নট ইকুয়ালস টু জিরো। সাইন থিটার নন জিরো বলেই আমরা এখানে কিন্তু ক্যান্সেল করতে পারছি। এই যে লেখা আছে সাইন থিটা নট ইকুয়ালস টু জিরো, এটা আমাদের কাটার অধিকারটা দিচ্ছে, আদারওয়াইজ কাটা যেত না। সেক্ষেত্রে সাইন থিটা ইকুয়ালস টু জিরো অন্যতম সলিউশন হতো, একটা অন্য একটা সমাধান হতো এখানে। একদিকে নিয়ে এসে সাইন থিটা কমন নিয়ে সাইন থিটাটা জিরো, সেটা কিন্তু অন্য একটা সমাধান হতো, ট্রিগোনোমেট্রিক সলিউশন হয়ে যেত। কিন্তু সেইটা আমাদের হবে না, সেই গ্যারান্টি দিয়েছে হচ্ছে কোয়েশ্চেন সাইন থিটা নট ইকুয়ালস টু জিরো। যেহেতু সাইন থিটা নট ইকুয়ালস টু জিরো তাই কেটে দিলাম। তাহলে এইচ ইকুয়াল টু কি দাঁড়ালো, এ কস থিটা চলে এলো। এইচ ইকুয়াল টু এ কস থিটা চলে এলো। ঠিক আছে, তাহলে এইচ ইকুয়াল টু আমরা পেয়ে যাচ্ছি এ কস থিটা, কিংবা এইচ বাই এ ইকুয়ালস টু হচ্ছে শুধু কস থিটা। এটাকে আমি যদি নাম্বারিং করি এটা হচ্ছে 5 নম্বর। অপরদিকে কে, কে তে যদি বসিয়ে দিই এইচ এর ভ্যালুটা, তাহলে তিন থেকে আমরা কে এর মানটাও পেয়ে যাব। 3 নম্বর সমীকরণে এইচ ইকুয়ালস টু এ কস থিটা বসিয়ে পাই, এইচ এ কস থিটা বসিয়ে পাই কি হবে, এই এ কস থিটা বসালে সেটা হয়ে যাবে হচ্ছে আম, কত আছে, কে ইকুয়ালস টু এইচ সাইন থিটা, তাই তো, না এইচ ট্যান থিটা, এইচ ট্যান থিটা আছে। তার মানে দিস ইমপ্লাইজ কে ইকুয়ালস টু এইচ এর মান হচ্ছে এ কস থিটা, আর ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। তার মানে কস থিটা কেটেই গেল, তাহলে কে ইকুয়ালস টু হয়ে গেল এ সাইন থিটা। সেখান থেকে যদি আমরা কে বাই এ বের করি তাহলে পেয়ে যাবো সাইন স্কোয়ার থিটা, সরি সাইন থিটা পাবো, নট সাইন স্কোয়ার থিটা, সাইন থিটা পাবো। এটা 6 নম্বর। এবার 5 স্কোয়ার আর 6 স্কোয়ার করে দে, করে যোগ করে দিলেই পেয়ে যাচ্ছি কি পাচ্ছি, এদিকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, তাই তো। পাঁচে আছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সেটা ইকুয়ালস টু 1। কস স্কোয়ার মানে কত, এইচ বাই এর হোল স্কোয়ার, আর এটা মানে হচ্ছে কে বাই এর হোল স্কোয়ার ইকুয়ালস টু 1। তার মানে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়ালস টু 1।
তাহলে স্কোয়ারটা এলসিএম হয়ে ওদিকে চলে গেলে কত আসছে, এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। ঠিক আছে, এটা যেমনি হয়ে গেল আবারও আগের মতোই। তাহলে সুতরাং এইচ কে বিন্দুর সঞ্চার পথের সমীকরণ, এইচ কে বিন্দুর সঞ্চার পথের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এবং এটাও যে একটা বৃত্তকে নির্দেশ করে এবং তার ব্যাসার্ধ হচ্ছে a, সেটা দেখানোর দায়িত্ব কিন্তু তোমাদের, সেটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এখানে লিখে রাখি যে ইহা একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে মূলবিন্দু এবং ব্যাসার্ধ ইকুয়ালস টু এ একক, এ স্কোয়ার আছে তাই এ একক। এটা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি বা সাধারণ দ্বিঘাত সমীকরণ যেভাবে কম্পেয়ার করে করে আমি বার করছি, সেই বার করার দায়িত্বটা কিন্তু এই অঙ্কটার জন্য তোমাদের হোমওয়ার্ক। ঠিক আছে, তোমরা করে দেখাবে এটা আমাকে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এতটাই থাক। আজকের ক্লাসে আমরা মেনলি কি কি শিখলাম তাহলে, সাধারণ দ্বিঘাত সমীকরণ বা জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি কখন একটা সার্কেলকে ইন্ডিকেট করবে সেটা, এবং সেই সার্কেলকে ইন্ডিকেট করার যে কন্ডিশন, সেই কন্ডিশন অ্যাপ্লাই করে আমরা যে যে প্রবলেমগুলো এসেন ছিল সেগুলো কিন্তু সব সলভ করলাম। ঠিক আছে, খুব সুন্দর সুন্দর কিছু প্রবলেম ছিল লাস্টের গুলো। তো আজকের ভিডিওটা এতটাই থাক। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সর্বোপরি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে প্রত্যেকটা ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা সেটা নোটিফিকেশন পেয়ে যাও। এবং ভিডিওগুলো বারবার বলছি, মন দিয়ে দেখো, ক্লাস করো, তাহলে কিন্তু কোয়ালিটিগুলো তোমরা নিজেরাই, ভিডিওর কোয়ালিটি বা লেকচারের কোয়ালিটি বা শেখানোর কোয়ালিটিটা তোমরা কতটা সেটা নিজেরাই বুঝে যাবে, সেটা আমাকে আলাদা করে বলার প্রয়োজন পড়বে না। কারণ এখানে কিন্তু আমি কোনো অতিরিক্ত সোজা কথায় বলছি, বাতেলা দিয়ে আমি ক্লাস করাবো না। আমি যা করাবো সেটা কম্প্যাক্ট ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে, কারণ আমার কিন্তু পড়ানো হায়ার স্টাডিজের সঙ্গে আমি যুক্ত, ফলে এমএসসি লেভেলের স্টুডেন্টদের আমার কাছে আমি পড়াই। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু কোনো গল্প দিয়ে মন ভুলিয়ে ক্লাস আমি করাবো না। আমি যেটুকুনি করাবো একদম কম্প্যাক্ট, কংক্রিট, সিস্টেমেটিক ওয়েতে, সুন্দরভাবে, এবং যারা সেই সুন্দরভাবে ক্লাসটা করতে পারবে তারা নিজেরাই সেটা বুঝবে যে কতটা কোয়ালিটি লেভেল রয়েছে এখানে। ঠিক আছে, তো যাই হোক, মন দিয়ে ক্লাস করো, মন দিয়ে প্র্যাকটিস করো এবং পড়াশোনা ভালো করে চালিয়ে যাও, ব্যাস। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে, নেক্সট লেকচারে, নতুন কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে, ইম্পর্টেন্ট প্রবলেম সলভিং নিয়ে। এবং আজকের ক্লাসে তাহলে এতটাই কমপ্লিট করছি আমি। নেক্সট ক্লাসে বা নেক্সট লেকচারে কিন্তু আমরা এর পরবর্তী পোর্শনে আলোচনা করব, কিন্তু তার আগে তোমরা অবশ্যই এই ভিডিওটা ভালো করে দেখবে, বুঝবে, খাতায় নোট ডাউন করবে এবং প্র্যাকটিস করে নেবে, যাতে পরবর্তী লেকচারটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তাও যদি এখানে কোনো রকম কোনো প্রবলেম থেকে থাকে, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করে সেখানে তোমাদের যা প্রবলেম হবে সেটা নিয়ে আমার সঙ্গে আলোচনা করতে পারো। ডেসক্রিপশন বক্সে আমি আমাদের ক্লাস 11-এর হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেই লিঙ্ক থেকে তোমরা অবশ্যই সেখান থেকে জয়েন করে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং যে নতুন চ্যানেল আমাদের, এটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং বন্ধুদের সঙ্গেও শেয়ার করবে, যাতে তারাও এতটা ইনফরমেটিভ, কনসেপচুয়াল এবং কম্প্যাক্ট নোট সহ ভিডিও তারাও দেখে উপকৃত হতে পারে। ঠিক আছে, তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নেক্সট যেটা বলা সেটা হচ্ছে, আমাদের ক্লাস 12-এর জন্য নাম এনরোলমেন্ট চলছে। তোমরা যারা যারা ভর্তি হতে চাও বা যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও খুবই নমিনাল ফিজে, তারা কিন্তু অবশ্যই আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা পিন করে সেটা তোমাদের নাম এনরোল করাতে পারো।
ঠিক আছে? আমরা তোমাদের সারা মাস ধরে প্রোভাইড করব লাইভ ক্লাসেস, রেকর্ডেড ভিডিও, তাছাড়া প্রত্যেকটা ক্লাসে লেকচার নোটস থাকবে, কোয়েশ্চেন প্র্যাকটিস শিট থাকবে এবং সমস্ত কিছু। এই সমস্ত কিছুর জন্য তোমরা ফিস রাখা হয়েছে খুবই কম, সেটা হচ্ছে মাসে 99, মাসে অনলি 99, অর্থাৎ 99 টাকা, 100 টাকাও নয়, যেটা দিয়ে তোমরা একটা খাবার কিনলেও 5 মিনিটে শেষ হয়ে যাবে। সেটা দিয়ে তোমরা সারা মাস ধরে লাইভ ক্লাস করতে পারবে, রেকর্ডেড ক্লাস পাবে, লেকচার নোটস পাবে, কোয়েশ্চেন শিট থেকে শুরু করে যাবতীয় সব পাবে। আর তাছাড়া তোমাদের সমস্তভাবে সাহায্য করার এবং অঙ্কে তোমাদের ভিত একদম শক্ত করে জিরো থেকে হিরো করার কিংবা হিরো থেকে সুপার হিরো করার দায়িত্ব কিন্তু আমার। ঠিক আছে? আর তাছাড়া যেটা বলার সেটা হচ্ছে তোমরা ক্লাসগুলো অবশ্যই নিয়মিত ফলো করবে এবং খুব বেশি দেরি না করে আমাদের এখনই নিজেদের নাম ক্লাস 12-এর জন্য কিন্তু এনরোল করে রাখো এবং আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে তোমরা নিজেদের নাম এনরোল করে রাখো এবং বাকি তোমাদের সমস্ত অঙ্কের দায়িত্ব আমার উপর ছেড়ে দাও। তোমাদের ভালো করার, ভালোভাবে নাম্বার পাওয়ানোর, ফুল মার্কস পাওয়ানো, তোমরা যদি আমার সাথ দিয়ে চলো, আমার বলা কথা অনুযায়ী লেখো এবং প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমাদের ফুল মার্কস পেতে কেউ আটকাতে পারবে না, সেটা আমি গ্যারান্টি দিচ্ছি এবং বারবার সেই গ্যারান্টি আমি দিতে পারি। ঠিক আছে? কারণ সেইভাবেই তোমাদের ক্লাসটা করানো হচ্ছে বা করানো হবে। তাই বেশি দেরি না করে আজই এনরোল করো ক্লাস 12-এর জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। আজকে এতটাই থাক, আবার নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারেরই নতুন কোনো টপিক নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তাহলে চলো, টাটা।